আজকে যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ কার্ভ। আজকে কার্ভের সেকেন্ড পার্ট 2। তো এটাতে বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করবো, ফার্স্ট বেজিয়ার কার্ভ, কন্টিনিউটি অফ দ্য কার্ভ, আর মেনলি এই দুটোই আমরা ডিসকাস করবো। যদি কিছু সামস করা যায় সেটাও করা যেতে পারে। তো ফার্স্টে আমরা যেটা ডিসকাস করি দ্যাট ইজ প্যারামেট্রিক কন্টিনিউটি of a curve. So continuity কি সিগনিফাই করে না, একটা যে কোনো কার্ভ আমরা যদি কনসিডার করি, সেই কার্ভটার সঙ্গে আরেকটা কার্ভ যদি মিট করে, সেই যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টটাতে কোনো পার্টিকুলার স্মুথনেস আছে কি না। যে আমি যে জাংশন পয়েন্টটা এখানে কনসিডার করছি, সেই জাংশন পয়েন্টটাতে কোনো স্মুথনেস আছে কি না সেইটা ডিফাইন করছে, নাকি যা এরা জাস্ট এটা এখানে মিট করেছে। সো ওয়েদার দে আর জাস্ট মিট অর দ্য স্মুথনেস অফ দ্য কার্ভ, these are all defined using the parametric continuity of a curve. তো তার জন্যে আমরা তিন রকমের কন্টিনিউটি নিয়ে ডিসকাস করব। সো there are 3 types. So number 1 হচ্ছে C0 continuous, that is a zeroth order. Then হচ্ছে C1, this is the first order, and then C2, that is the second order. So এই তিন ধরনের কন্টিনিউটি আমাদেরকে জানতে হবে, যেটা ডিফাইন করে যে হাউ স্মুথ the curves are joined actually at the joining point. So আমি ফার্স্টে C0 কন্টিনিউয়াসটা বলি, যে অলরেডি আমি বললাম যে যদি একটা কার্ভ এখানে আসে এবং সেই কার্ভটার সঙ্গে আমি আরেকটা কার্ভকে জয়েন করিয়েছি, এবং এই পয়েন্টটাতে কোনো জাস্ট দে আর জয়েন, মানে আমি এরকম করে জয়েন করতে পারি, যে জাস্ট জয়েন। তো সেখানে আমি কি করছি না, কোনো তার মধ্যে স্মুথনেস আমি ডিফাইন করছি না। তো সেখানে মানে স্মুথনেস ডিফাইন করছে, মানে স্মুথনেস থাকছে না। তো সেই ধরনের কার্ভকে আমরা বলি জিরো অর্ডার কন্টিনিউয়াস। সো জিরো অর্ডার কন্টিনিউটিতে যেটা আমরা দেখতে পাবো যে দ্য ডেফিনেশন হচ্ছে দ্য সিম্পলি দ্য টু কার্ভস মিট, and nothing else. তো সেরকম ক্ষেত্রে আমরা বলবো দ্যাট ইজ জিরো অর্ডার কন্টিনিউয়াস, যেমন এখানে আমার হয়েছে। সো দিস ইজ দ্য জিরোথ অর্ডার কন্টিনিউয়াস টু কার্ভস। আমি যদি এখানে কনসিডার করি যে একটা কার্ভ হচ্ছে যার ইনিশিয়াল পয়েন্ট P1 and another point is P2, this is P2, and another curve is Q1 and Q2. So at the intersection point, এই জায়গাটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাস্ট the final point P2 is equals to Q1. এই জিনিসটা এখানে established হবে যে the end point of one curve is the beginning point of another curve when it is C0 continuous. ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আসছে একটু ফার্দার, সেটা হচ্ছে C1 কন্টিনিউটি। C1 কন্টিনিউটি কি বলে না, at the point of junction of one curve with, suppose this is another curve, এই ব্লুটা আর একটা কার্ভ, at the point of junction there is only a single tangent, there is the one tangent. ঠিক আছে, তার মানে যে tangents at the end point, at the junction point of both the two curves have the same value. কারণ আমি যদি বলতে চাই এইভাবে যে আমার এরকম একটা কার্ভ রয়েছে, এই রকম একটা কার্ভ রয়েছে, তার সাথে সেখানে আমি যদি লাস্ট পয়েন্টের ট্যানজেন্ট কল্পনা করি, দ্যাট ইজ এরকম, আর আরেকটা কার্ভ যেটা রয়েছে সেটা এরকম, ধরলাম যে এটা কার্ভটা এরকম, তো তার যে ট্যানজেন্টটা রয়েছে অ্যাট দ্য বিগিনিং পয়েন্ট, দ্যাট মে বি দিস। সো দিস does not satisfy C1 continuity. তার মানে কি এইখানে যে ট্যানজেন্টটা রয়েছে আর এখানে যে ট্যানজেন্ট, দিস টু আর ডিফারেন্ট, বাট অ্যাট দ্য পয়েন্ট অফ জাংশন এইখানে যেটা আছে, দ্য মানে একটা জয়েন করছে যে জায়গাটাতে, সেখানে দ্য টু কার্ভস মাস্ট হ্যাভ আ সিঙ্গল কমন ট্যানজেন্ট। তাহলে আমি এখানে ডেফিনিশনটা কি দেব, ডেফিনেশন হচ্ছে ট্যানজেন্টস টু বোথ দ্য কার্ভ
tangents to both the curves at the point of joining are equal. So this will satisfy the first order continuity. Okay, so this is C1 continuous. এখন এগুলো নিয়ে আরও এলাবোরেটলি ডিসকাস করবো একটু পরে। নাও তাহলে এখানে আমি কি বলবো যে একটা কার্ভের যদি ফার্স্ট পয়েন্ট P1 অ্যান্ড সেকেন্ড কন্ট্রোল পয়েন্ট বা যে পয়েন্টে পাস করছে দ্যাট ইজ P2 হয়, অ্যান্ড অ্যানাদার কার্ভ হুজ ইনিশিয়াল পয়েন্ট ইজ Q1 অ্যান্ড Q2 at the joining মানে where both the curves join এইখানটাতে, তাহলে আমরা এখন এখানে জয়েন করব দিস P2 তার যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন নিই দ্যাট ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দিস উইল গিভ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট P2 and that must be equal to Q1 dash. So P2 dash should be equal to Q1 dash, that is the initial point of the second curve, সেখানে যে tangent আছে that is denoted by the dashed sign derivative, first order derivative, these two derivatives will be the same. তার মানে ডেরিভেটিভস আমরা জানি will always give the আমি যদি একটা যে কোনো পয়েন্টে একটা ডেরিভেটিভ মানে আমি ডিফারেন্সিয়েট করি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন at any point xy, it will give a tangent at that point, the tangent to the curve at that point. So সেইটা স্যাটিসফাই করছে কি না ওই পয়েন্টটাতে P2 and Q1 এ জয়েনিং পয়েন্টটাতে, সেটা আমাকে ডিফাইন করবে ইট ইজ ফার্স্ট অর্ডার কন্টিনিউয়াস। নাও I come to the second step, that is the C2 continuity, that is a second order continuity. এখানে কি হচ্ছে না, এখানে আমরা করব যে একটা কার্ভ এরমভাবে গেছে, আর একটা কার্ভ আমি কনসিডার করেছি দিস ইজ দ্য ব্লু কার্ভ, সেটা এইখানটাতে এইভাবে জয়েন করেছে। সো এখানে নট অনলি দের ইজ এ কমন ট্যানজেন্ট, এখানে একটা কথা বলার দরকার যে when I am checking whether the curves are meeting at the junction point are of second order continuous, then it must satisfy both zeroth order and first order. Zeroth order continuity থাকবে, at the same time first order continuityও থাকবে, তারপরে আমি তাকে সেটা নিয়ে দেখবো যে whether it is satisfying the second order continuity or not. তো এখানে আমার যেটা দরকার তার মানে কি, এখানে ডেফিনেটলি বোথ দ্য কার্ভস মিট অ্যাট আ কমন পয়েন্ট, সেটা হচ্ছে দ্যাট zeroth order. Both the curves have a common tangent, yes it has got a common tangent first order. Now second order continuity কি বলছে, নিয়ার দ্য জাংশন পয়েন্ট এই জায়গাটাতে আমি যদি কিছুটা এরিয়া জুড়ে কিছুটা জোন জুড়ে আমি যদি এখানে ট্যানজেন্ট কনসিডার করতে থাকি, তাহলে দ্য রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য ট্যানজেন্টস ওই সেকশনটাতে, এই যে এরিয়াটাতে যে ট্যানজেন্টসটা কন্টিনিউয়াসলি, আমি যদি এখানে একটা সোজা কথা যদি আমি এরকম একটা কী রাখা যায় দেখি, একটা ধর কনসিডার করছি এখানে যে দিস ইজ এ স্ট্রেট লাইন, তো আমি স্ট্রেট লাইনটাকে নিয়ে আসছি, এবারে আমি স্ট্রেট লাইনটাকে ঘোরাবো, তো ঘুরিয়ে এখানে প্লেস করছি। এবার আমি চেক করতে যাচ্ছি যে আমার এরকম একটা জাংশন পয়েন্ট এই জায়গাটাতে কোনো এটা দিস ইজ মাই জাংশন পয়েন্ট সাপোজ, তো এখানে কন্টিনিউটিটা এস্টাবলিশ হচ্ছে কি না, তাহলে আমি যে স্ট্রেট লাইনটাকে কনসিডার করেছিলাম সেটাকে আমি নিয়ে আসি। ওহো, এবার এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি রোটেট করলাম, করে আমি এই যে জয়নিং পয়েন্ট অনুযায়ী এই জায়গাটাতে আমি এই ট্যানজেন্টটাকে আমি রোটেট করছি, মানে মুভ করাচ্ছি অ্যালং দ্য কার্ভ। এখন যখন আমি মুভ করাচ্ছি তখন আমি চেক করছি যে রেট অফ চেঞ্জ অফ দ্য মুভমেন্ট অফ দ্য ট্যানজেন্ট whether this is constant or not.
তার মানে প্র্যাকটিক্যালি যে আমি যে এখানে ট্যানজেন্টগুলো ড্র করছি সেই রেট অফ চেঞ্জ অফ দ্য ট্যানজেন্ট অ্যালং দ্য কার্ভ সেটা কি স্মুথ হচ্ছে, সেটা কি ইউনিফর্ম হচ্ছে, ওয়েদার ইট ইজ আ কনস্ট্যান্ট, এখানে কোনো জার্ক আছে, ওকে, সো নাকি ইউনিফর্মলি সেটা মুভ করছে। তো আমি কনসিডার করি এটা যদি সার্কেল কনসিডার করি, আমার সার্কেলের একটা পার্ট নিয়েছি, তো সেই সার্কেলের এখানে আমি দুটো কার্ভ জয়েন করেছি, এই একটা কার্ভ জয়েন করেছি, এই একটা কার্ভ জয়েন করেছে, তাহলে তার এইখান থেকে যে আমি যদি কনসিডার করি ট্যানজেন্টের স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, সেটাকে আমি যদি কনসিডার করতে চাই, তাহলে রেট অফ চেঞ্জ অফ দ্য স্লোপ প্র্যাকটিক্যালি, হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ দ্য স্লোপ সেটা কি আমার কনস্ট্যান্ট আছে? হ্যাঁ, কারণ সার্কেলে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে দ্যাট উইল ডিফাইন দ্য কার্ভস আর জয়েন স্মুথলি। তখন আমি আর একবার ফাইনালি বলছি যে আমার যদি এরকম একটা কার্ভ থাকে আর তার সাথে আমি আর একটা কার্ভ জয়েন করছি এইভাবে, তাহলে ইট উইল satisfy the second order continuity if the slope of the tangent বা rate of change of the tangent near the joining point, very close to the joining point, is uniformly যদি স্লোপটা চেঞ্জ করে থাকে, তাহলে আমি বলবো ইট ইজ সেকেন্ড অর্ডার কন্টিনিউয়াস। তার মানে প্র্যাকটিক্যালি dy dx will give me the tangent, আমরা জানি ডেরিভেটিভ dy dx is the tangent at the point, and the rate of change of the tangent is ddx of dy dx, that is nothing but d2y dx2. So this will give me the second order continuous. So second order ডেরিভেটিভটা যদি ওই পয়েন্টে কনস্ট্যান্ট হয়, ফিক্সড হয়, ইজ সেম হয়, তাহলে আমি বলবো যে ইট ইজ স্যাটিসফাইং দ্য সেকেন্ড অর্ডার কন্টিনিউয়াস। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আমার ফার্স্ট থিং হচ্ছে যে আমি যদি কনসিডার করি যে এরকম একটা কার্ভ এইভাবে গেছে আর তার সাথে আরেকটা কার্ভ মিট করেছে এইরকমভাবে, তো একটা ব্লু কার্ভ রয়েছে, একটা ব্ল্যাক কার্ভ রয়েছে। সো ব্লু কার্ভটার যে জয়েনিং পয়েন্ট সেটা হচ্ছে আমি ধরলাম দিস ইজ এ Q1, দিস ইজ Q2, and black curve initial point is P1 and final point is P2. So P2 equals to Q1 is, that must be true because এটা আমার 0th অর্ডারকে মিন করছে যে there is a common joining point. Then if there is a tangent that is P2 dash equals to Q1 dash and that is also common, then it will satisfy the ফার্স্ট অর্ডার কন্টিনিউটি, যেটা ফার্স্ট অর্ডারে there is a common tangent at the point of junction. সো পয়েন্ট অফ জাংশনটা আমি দেখতেই পাচ্ছি, দিস ইজ দ্য পয়েন্ট অফ জাংশন। এখন কথা হলো যে whether in this curve whether it is satisfying the second order continuity or not, তার মানে এটা সেকেন্ড অর্ডার কন্টিনিউটিকে স্যাটিসফাই করবে কি করবে না, সেটার জন্য আমি কি করবো না, আমি রেট অফ চেঞ্জটা দেখবো। এই রেট অফ চেঞ্জটাকে আমি কীভাবে ধরতে পারি না, সাপোজ আমি কনসিডার করছি যে আমি একটা ধর এরকম একটা অবজেক্ট দ্যাট ইজ এ ট্রলি, ওকে, এই ট্রলিটাকে নিয়ে আমি মুভ করছি অ্যালং দ্য কার্ভ। এবার আমি যখন এটাকে নিয়ে মুভ করছি এই জায়গাটায় আসার পরে আমাকে কিন্তু হঠাৎ একটা জার্ক আসছে, এখানে একটা ভীষণ অ্যাবরাপ্ট চেঞ্জ হচ্ছে, তাই না, ট্রলিটার উপর অ্যাবরাপ্ট চেঞ্জ হচ্ছে, তারপরে সেটা এখান থেকে মুভ করে যাচ্ছে। তাহলে ঘটনা হচ্ছে যে এই যে অ্যাবরাপ্ট চেঞ্জটা হচ্ছে, হঠাৎ করে এখান থেকে এখানে একটা ঝাঁকানি পড়ছে ট্রলিটার উপরে, হ্যাঁ, স্মুথলি ট্রলিটাকে মুভ করে যাচ্ছে না, মানে ওই রেলের ওপর দিয়ে, এখানে রেল কনসিডার করে আমি নিয়ে যাচ্ছি যদি ধরি, তাহলে এই যে জার্কটা আসছে সেই জার্কটা সেখানে থাকা উচিত না। সো ইফ দেয়ার ইজ এ জার্ক then it is not second order continuous. তাহলে এইরকম যে যদি কার্ভ আমি কনসিডার করি যেখানে দুটো কার্ভ এইভাবে মিট করেছে and there is a jerk near the joining of the two curves, then it will not satisfy the second order continuity. So it is not second order continuous.
সো অ্যাট দ্য পয়েন্ট অফ জাংশন there should not be any jerk. তার মানে এইভাবে গেছে আর এইভাবে মুভ করলো, তাহলে এই জায়গাটা দিয়ে পাস করলো, there is no jerk. ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু সেকেন্ড অর্ডার কন্টিনিউটিকে বুঝতে পারি। তাহলে এখানে হচ্ছে তার মানে আমাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে, তখন আমি বলতে হবে যে অ্যাট P2 ডাবল ড্যাশ দ্যাট শুড বি ইকুয়ালস টু Q1 ডাবল ড্যাশ। অ্যাট দ্য ফার্স্ট পয়েন্টের যে এন্ডিং পয়েন্ট সেখানে ডাবল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড কার্ভ। তাহলে এটা ডেফিনেশন কি? বোথ first and second order derivatives of the two curves sections are the same at the intersection. So this will give me the mathematical definition of second order continuation. So আমি এখানে additional এটা লিখি যে the rate of change of the tangent vector at the point of intersection are equal. So no abrupt change near the joining of the two curves. So this will give me the second order continuity, definition of the second order continuity. আচ্ছা, এবারে আমি যেটা যাচ্ছি that is Bezier curve, এবং I will discuss about cubic Bezier curve. সো জেনারেল ডেফিনেশন আসবে, তারপরে আমরা যাচ্ছি যে হোয়াট ইজ কিউবিক বেজিয়ার কার্ভ। তো এটা সম্বন্ধে আমি ফার্স্ট ক্লাসেই বলেছি যে ইট ইজ ডিজাইন বা অ্যাকচুয়ালি ডিসকভার্ড বাই ডিসকভারিতে ইনভেনশন বলাই ভালো, সো বাই পিয়ার বেজিয়ার ইন অ্যারাউন্ড 1960। অ্যান্ড তিনি এটা একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ছিলেন, রেনল্ট অটোমোবাইলস এইসবের করতে গিয়ে উনি এটা আবিষ্কার করেন, ডিজাইন করেন প্র্যাকটিক্যাল পিয়ার বেজিয়ার কার্ভকে। সো এর কিছু ইন্টারেস্টিং প্রপার্টিজ আছে। তার আগে যাওয়ার আগে মানে আমি কয়েকটা কথা বলে নিই যে বেজিয়ার কার্ভ হচ্ছে এরকম, যেটা একটা এরকম ফার্স্ট কন্ট্রোল পয়েন্ট আর লাস্ট কন্ট্রোল পয়েন্ট দিয়ে এটা পাস করে। P1 আর P2 হচ্ছে ফার্স্ট অ্যান্ড সাপোজ দিস ইজ দ্য লাস্ট কন্ট্রোল পয়েন্ট, P4 বলছি। অ্যান্ড P2 আর P3 দুটো আলাদা কন্ট্রোল পয়েন্টস থাকে, যেটা কার্ভটার শেপটাকে ওরা ডিফাইন করে। So P2 and P3 are other two control points which will define the shape of the curve. আর এখানে বেজিয়ার কার্ভের যে প্রপার্টিজ, যেটা ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে the curve will pass through both the end points. The curve will pass through the end points, that is through the first and last control point. First and last control point. ঠিক আছে, আর কি
না, আর একটা প্রপার্টি হচ্ছে যে বাকি যে দুটো কন্ট্রোল পয়েন্ট রইল P2 আর P3, তাদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। কি রিলেশন? না, দ্য ট্যানজেন্ট ড্রন অ্যাট P1 এর এখানে যদি ট্যানজেন্ট ড্র করি, দ্যাট উইল অলওয়েজ পাস থ্রু P2। তার মানে P1 কন্ট্রোল পয়েন্টসের মধ্যে দিয়ে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, সেটা কিন্তু P2 কন্ট্রোল পয়েন্টসের মধ্যে দিয়ে পাস করবে। অ্যান্ড সিমিলারলি যদি P4 এর মধ্যে দিয়ে একটা কন্ট্রোল পয়েন্ট আমি ট্যানজেন্ট ড্র করি, দ্যাট ট্যানজেন্ট উইল পাস থ্রু P3। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি না, P1 and P2 will lie on the same tangent and P3 and P4 will also lie on the same tangent, another same tangent. Okay, so P3 P4 একটা ট্যানজেন্টে লাইক হচ্ছে and P1 P2 একটা ট্যানজেন্টে লাইক হচ্ছে। So this is the property of the Bezier curve. আর একটা প্রপার্টি যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যদি আমি কনসিডার করি, আমি মানে আচ্ছা নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস, সেইটা দিয়ে উই ক্যান জাজ দ্য degree of the curve. So degree of the curve, degree of Bezier curve can be determined by using the number of control points. ঠিক আছে, through the number of control points. এখন যদি এটার মধ্যে n কন্ট্রোল পয়েন্টস থাকে, দেন দ্য ডিগ্রি অফ দ্য কার্ভ ইজ n-1। ওকে, তাহলে আমি যদি ফার্স্ট একটা কার্ভ কনসিডার করি বেজিয়ার কার্ভ, যার ক্ষেত্রে আমার কন্ট্রোল পয়েন্টস আছে 3টে, দেন দ্যাট কার্ভ উইল বি অফ অর্ডার 2, কারণ 3-1, 2 ইজ দ্য অর্ডার অফ দ্য বেজিয়ার কার্ভ। ঠিক আছে, একটা কম হবে টোটাল কন্ট্রোল পয়েন্টসের থেকে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে ইট উইল গিভ আ প্যারাবোলা, এটা প্যারাবোলাকে জেনারেট করবে। সো আমি যদি এখান থেকে এটাকে জয়েন করে দিই, কী হলো? সো ইট উইল গিভ আ প্যারাবোলা, প্যারাবোলিক শেপ। এখানে আমার একটু ভুল হলো যে কার্ভটা ক্রস করে গেছে ট্যানজেন্টকে, দ্য কার্ভ উইল নট ক্রস দ্য ট্যানজেন্ট, এইরকম বা ভেতরেই থাকবে এটা। ঠিক আছে, সো কথা হচ্ছে যে তাহলে একটা জিনিস হলো যে আমি কন্ট্রোল পয়েন্টস না ডিগ্রি অফ দ্য বেজিয়ার কার্ভ, সেটা আমি ডিটারমিন করতে পারছি যে নাম্বার কন্ট্রোল পয়েন্টস -1 করে। তাহলে আমি আর একটা বেজিয়ার কার্ভ কনসিডার করতে পারি যেখানে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা কন্ট্রোল পয়েন্টস রয়েছে। তাহলে এটা এরকমভাবে পাস করলো। তাহলে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য কার্ভ? না, দেয়ার আর 1 2 3 4 চারটে কন্ট্রোল পয়েন্টস আছে, তো ডিগ্রি অফ দ্য কার্ভ ইজ 3। সো ইট ইজ এ কিউবিক বেজিয়ার কার্ভ। ওকে, নাও তার মানে এই দুটো জয়েন করা রয়েছে, এবার পাস করছে। আমি যদি আর একটা কার্ভ কনসিডার করি যেখানে কন্ট্রোল পয়েন্টসগুলো এইভাবে রয়েছে, ঠিক আছে, তাহলে কার্ভটা কীরকম হবে? এইভাবে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা জয়েনিং থাকবে ফার্স্ট দুটো পয়েন্টের সাথে, আর এখানে যদি আমি কনসিডার করি যে দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, এটার সাথে এইটা থাকবে। তাহলে আমি বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট কন্ট্রোল পয়েন্ট P1, দেন P2, দেন P3, দেন P4। তাহলে P1 P2 হচ্ছে এইদিকে ট্যানজেন্টটা, অ্যান্ড P4 P3 ট্যানজেন্টটা হচ্ছে এইদিকে। সো হ্যাঁ, ডিরেকশনটা কনসিডার করলে, সো অ্যাকচুয়ালি P2 - P1 অ্যান্ড P3 - P4। তাহলে এটা হচ্ছে আমার ডাইরেকশন অফ দ্য কার্ভ আর কনক্লুশন। আচ্ছা, এইবারে আরও আমি যদি কার্ভটাকে নেচার চেঞ্জ করতে চাই, কার্ভটা এরকম হয়েছে, তার ডিফারেন্ট টাইপস অফ কার্ভ ক্যান বি দেয়ার। সো চেঞ্জিং দ্য কন্ট্রোল পয়েন্টস অ্যান্ড পজিশন অফ দ্য কন্ট্রোল পয়েন্টস অ্যান্ড নাম্বার অফ দ্য কন্ট্রোল পয়েন্টস, দ্য ডিগ্রি অফ দ্য কার্ভ ভ্যারিজ। তাহলে আগে একটুখানি ডেফিনেশনটা লিখে দেওয়া যাক। সেটা হচ্ছে যে ডেফিনেশন হচ্ছে কিউবিক বেজিয়ার কার্ভের, আনলাইক
বেজিয়ার কার্ভটাকে শর্টে বি কার্ভ বলে রাখছি, এর সঙ্গে কিন্তু বি স্প্লাইনের কোনো সম্পর্ক নেই। সো এখানে লিখে রাখা দরকার, আনলাইক পিসওয়াইজ spline, Bezier can be fitted to any number of control points. আমরা যতগুলো কন্ট্রোল পয়েন্টস আছে তার সাথে কিন্তু আমি বেজিয়ারকে ফিট করতে পারি without the necessity of a tangent vector. The number of control points to be approximated and their relative position determine the degree of the Bezier polynomial. So for n control points, the degree of the curve is n minus 1. আচ্ছা, এবারে আমরা ডেরিভেশনের দিকে যাচ্ছি, বেজিয়ার কার্ভের ডেরিভেশন। তো তার মধ্যে কয়েকটা জিনিস বলতে থাকি যে a set of characteristic polynomial approximating function called Bezier blending function, blend the control points to produce Bezier curve segment. এখানে কথাটা লিখে রাখা যায়, the curve always pass through first and last control point and it is approximated elsewhere. So it is not interpolated spline. Bezier curve is also a spline curve, but it is a approximated spline. So example of approximated spline is definitely a Bezier curve. তো এবারে আমি ডেরিভেশনের দিকে যাই। এখানে কিছু কথা বলা হয়েছে যে Bezier ব্লেন্ডিং ফাংশন ব্লেন্ড দ্য কন্ট্রোল পয়েন্টস প্রডিউস Bezier কার্ভ সেগমেন্ট। এখানে কীভাবে ডেরিভেশনটা হচ্ছে সেটা আমরা দেখি। সো ফার্স্টে আমরা যেটা কনসিডার করব যে সাপোজ দিস ইজ দ্য কার্ভ, এরকমভাবে কার্ভটা রয়েছে, এটা একটা Bezier কার্ভ। এটার ইনিশিয়াল পয়েন্ট আমরা জানি, দ্যাট ইজ দ্য, আমরা এটাকে বলে থাকবো যে P1, ওকে, P0 ইজ দ্য কন্ট্রোল পয়েন্ট,
P0 থেকে স্টার্ট করি, P0 দেন এখানে P1 একটা কন্ট্রোল পয়েন্ট আছে, এখানে ধরতে পারি একটা P2 কন্ট্রোল পয়েন্ট আছে, অ্যান্ড দিস ইজ দ্য P3 লাস্ট কন্ট্রোল পয়েন্ট। তো আমরা অলরেডি দেখেছি যে P1 অ্যান্ড P2 সেটা ট্যানজেন্টের উপর লাই করে, P0 থেকে যে ট্যানজেন্টটা ড্র করা হবে। এখন এর কার্ভটা অ্যালং দিস কার্ভ আমরা যে ডিফারেন্ট পয়েন্টসগুলোকে জেনারেট করি ইউজিং পজিশন ভেক্টর, সেটা কি ফর্মুলা? সেটা ফর্মুলা হচ্ছে P0। আমরা অলরেডি জানি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এনি কার্ভ, পিটি কীভাবে পাওয়া যায়। হ্যাঁ, কিউবিক কার্ভের ক্ষেত্রে সিগমা আই ইকুয়ালস টু 1 2 3 এটসেট্রা এটসেট্রা করে আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, যে একটা এ বি কিউব প্লাস বি করে যেটা আমরা পেয়েছিলাম আর কি, এ টি কিউব প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি প্লাস 1। তো এনি কিউবিক পলিনোমিয়াল উইল রিপ্রেজেন্ট আ কার্ভ। তো P0 এটা টি এর ভ্যালু where t equals to 0 will give the first point, and P1 t equals to 1 will always give the last point। তাই তো আমরা এটা অলরেডি জানি। তাহলে এখানেও আমরা বলতে পারি যে P within bracket 0 is nothing but the first point P0, first control point, and P within bracket 1, the value of t is 1, will give the last control point P3। এটা তো আমরা জানি। এখন পজিশন, এই যে P within bracket t, what is this? This is the position vector। position vector কি দেয় না, any point on the curve with some t value, হ্যাঁ, যার t ভ্যালুটা হচ্ছে লাই করে উইথ বিটুইন 0 to 1, দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর। প্রত্যেকটা পয়েন্ট অন দ্য কার্ভ আমি এখানে যদি দেখতে চাই, দিস পয়েন্ট দিস পয়েন্ট দিস পয়েন্ট দিস পয়েন্ট, এইভাবে যদি কনসিডার করি উইথ সাম টি ভ্যালু, আই মাস্ট গেট দ্য পজিশন ভেক্টর অ্যালং দ্য কার্ভ। তো সেটার জন্যে আমাকে একটা ফাংশন ইউজ করতে হয়েছে টু গেট দ্য পয়েন্টস অন দ্য কার্ভ। তো তার ফর্মুলা হচ্ছে এরকম, PT, that is any point on the curve with some t value can be determined by some function I equals 0 to n, pi is the control points, bint, এইটাকে নিয়ে আমরা কিন্তু এবার জানতে হবে what is bint। pi is clear, pi is the control point, এটা বেজিয়ার কার্ভ অফ ডিগ্রি n, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আই ইকুয়াল 0 to n দিয়েছি, কিউবিক নয়। ঠিক আছে, আমি পরে সেটা কিউবিকে ট্রান্সফার করবো, জেনারেলাইজড একটা ফর্ম দিই, তারপরে কিউবিক। অ্যান্ড তার সাথে একটা ইন্টারেস্টিং টার্ম আছে BINT। সো হোয়াট ইজ দিস BINT? BINT ইজ কল্ড দ্য বেজিয়ার ব্লেন্ডিং ফাংশন, বেজিয়ার ব্লেন্ডিং function, or it is also known as Bernstein basis function, Bernstein basis function, এই নামগুলো জেনে রাখা দরকার। So what is Bayesian blending function or Bernstein basis function? These are same thing, so it is denoted by BINT। Now BINT কে আমি যদি elaborate করি তাহলে আমি কি পাচ্ছি? So expanding BINT, what is the meaning of this? এইটাই হচ্ছে basic function which is used with the control points and blend the control points to form the curve। তো তার ফর্মুলা কি না, it is the combination of ni, আমরা যে পারমুটেশন কম্বিনেশন পড়ছিলাম সেই কম্বিনেশন, CNI TI 1 minus t to the power n minus I, where CNI combination আমরা কি জানি না, factorial n by factorial r, that is I into factorial n minus I। NCR যেমন আমরা জানি factorial n by factorial r into factorial n minus r, এখানে CNI মানে হচ্ছে একই জিনিস, factorial n by factorial into n minus I। তো এই জিনিসটা ইউজ হচ্ছে with the control point to make it
to form the কি বলবো shape of the curve. সো আমি এবার এই পুরো ফার্স্ট ইকুয়েশন এটাকে ইকুয়েশন 1 বলি, এই ইকুয়েশন 1টাকে তার মধ্যে আমি যদি এইটাকে পুট করে দিই ইকুয়েশন 2 এর ভ্যালুটা, তাহলে আমি কি পেতে পারি। নাও আমি একটা জেনারেল ইকুয়েশন আমি যদি এটাকে লিখতে যাই ফর n ডিগ্রি n, বেজিয়ার কার্ভ অফ ডিগ্রি n, তার জন্য আমার 0 to n অবধি থাকবে। আমি যেমন দেখতে হচ্ছে আই গো 0 to n, তাহলে ফার্স্ট টার্ম হবে p0, দেন b0, nt, তারপরেরটা কি আসবে p1, b1, nt, দেন আসবে কি p2, b2, nt, এইভাবে ব্যাপারটা চলতে থাকবে ফর n টার্মস। And so this is the general equation of any Bezier curve with degree n minus 1, with degree n, with okay. তাহলে আচ্ছা একটা কথা এখানে বলা আমি মিস করেছি কি জানি না, ইফ আমি অলরেডি ডিসকাস করেছি, ইফ দেয়ার আর n ডিগ্রি, দ্য ডিগ্রি অফ দ্য বেজিয়ার কার্ভ, আমি অলরেডি কি বলেছি না, if there are n control points, the degree is n minus 1, এটা কিন্তু গুলিয়ে না যায়। if there are n control points, the degree is n minus 1, if there are 4 control points, the degree is 3. if I am discussing about n degree Bezier curve, then the control point should be n plus 1, তাই তো? ঠিক আছে, ডিগ্রির থেকে একটা কন্ট্রোল পয়েন্টস, নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস থেকে একটা বেশ কম হয়। আচ্ছা, এবারে ডিগ্রি ওয়াজ অলওয়েজ লেস দ্যান দ্য নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস। ওকে, এবার আমি যদি কিউবিক বেজিয়ার কার্ভ ডিজাইন করতে যাই, সো কিউবিক বেজিয়ার কার্ভের ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা কি হবে, কিউবিক বেজিয়ার কার্ভের ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে যে আমি এখানে লিখব ফার্স্ট থেকে pt ইকুয়ালস টু সিগমা i ইকুয়ালস টু 0 টু কত আসবে 3, ওকে, 0 to 3 pi তার সঙ্গে bi3t। সো কিউবিক বেজিয়ার কার্ভ তার মানে হচ্ছে ডিগ্রি কত, ডিগ্রি অফ দ্য বেজিয়ার কার্ভ ইজ 3, সো নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস মাস্ট বি ইকুয়ালস টু 4, ঠিক আছে। সো নাম্বার কন্ট্রোল পয়েন্টস থেকে একটা মাইনাস হয় ডিগ্রি। আচ্ছা, এবারে আমি এখানে লিখছি যে এটাকে ডিফাইন করব, তাহলে পিটি ইকুয়ালস টু আসবে আমার, এটাকে এক্সপ্যান্ড করলে আই এর ভ্যালু হচ্ছে 0, p0, b0, 3 ব্র্যাকেটে t প্লাস p1, দেন b1, 3t, দেন প্লাস p2, b2, 3t, and plus p3, b3, 3t. So p1, p0, p1, p2, p3 are the control points, okay, and p is the position vector with some value of t, okay, and t is lying between 0 to 1. আচ্ছা, এবারে আমি ফাইন্ড করি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b03, b03 এটার ভ্যালু কত হবে না, আমি জানি যে bint is, this is cni, this one, so I can call it, this is the equation 2, okay, তাহলে আমি লিখে ফেলি, that is cni মানে 30, তারপরে কি আছে t to the power I 1 minus t whole to the power n minus I, t to the power I is 0,
1 minus t whole to the power n minus I. সো n হচ্ছে 3 minus 0. ওকে, তাহলে আমার এটা কি আসবে, C30 মানে কম্বিনেশন অফ 3 and 0. সো ফ্যাক্টোরিয়াল n by factorial r into factorial n minus r, t to the power 0, 1 minus t to the power 3 minus 0. And this will give nothing but factorial কেটে গিয়ে এটা আসবে only 1 minus t to the power 3, কারণ t to the power 0 is 1. So this is 1, this is also 1, and remains 1 minus t to the power 3, 1 minus t cube. Next আমি determine করি what is the value of this one, এইটা। তো এটা তো অলরেডি আমার ডিটারমিন্ড হয়ে গেছে। নাও আই উইল কনসিডার B13t, B13t, so that is equals to C31 t to the power 1, 1 minus t whole to the power 3 minus 1. সো C31 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা আরেকটা নোটেশন, ফ্যাক্টোরিয়াল এইভাবে লেখা যায়, সো আমি সেটাই লিখলাম। দেন এটা আসছে 3 factorial 3, then factorial 1 into factorial n minus r, so 3 minus 1 এর factorial. So t to the power 1, 1 minus t whole to the power 2, and that is equals to কি আসবে, এটা আসবে 3 factorial 3 by factorial 2 is 3, হ্যাঁ, তার সঙ্গে t, তার সঙ্গে 1 minus t square, এটা আসছে। দেন আই উইল ফাইন্ড B23, B23t কি আসবে, একই রকম ফর্মুলা, C32 t to the power 2, 1 minus t whole to the power 3 minus 2. So that will give me factorial n by factorial r into factorial n minus r. তো কি করা যাবে সেটা দেখা যাক। ফ্যাক্টোরিয়াল 3 by factorial 2, so 3 into 2, this is 2, আর এটা 3 minus 2 is 1, factorial 1, factorial 1 is 1, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, এটা আসবে 3t square into 1 minus t. Now for last one is B33t, সেটা কত আসবে না, সে একই রকম C3, 3 t square 1 minus t whole to the power n 3 minus, ওকে, তাহলে এটা দিচ্ছে C33 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n by factorial r into factorial n minus r is 0, t square into 1 minus t to the power 0. তাহলে এইটা, সরি, এটা টি স্কোয়ার আসবে না, কি করছি আমি, এটা টি স্কোয়ার, এটা টি কিউব আসবে। কারণ আমার এটা ছিল যে ফর্মুলাটা, সেটা ছিল CNI t to the power I, হ্যাঁ, তো ফার্স্টেরটাতে ছিল 0, দেন t to the power 1, then t to the power 2, so this is t to the power 3. So this is এই টার্মটা এসে যাচ্ছে, this is 1, this is also 1, so what remains is t cube. তাহলে আমি প্রত্যেকটাই বের করে ফেললাম, এবারে আমি জাস্ট পুট করে দিচ্ছি। নাও pt from equation, this is the equation p2 b03, এর ইকুয়েশন আমি নাম দিতে পারি 5. So from equation 5, after substituting the values of b0, b1, b2 and b3 etc, আমরা এখানে বসাতে পারি, we can get the value 1 minus t whole cube p0 plus 3t into 1 minus t square p1 plus 3t into 3t square into 1 minus t p2 plus t cube p3. So এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন অফ দ্য কিউবিক
Bezier curve. So it is all about cubic Bezier curve. Okay. আচ্ছা, এবারে এটাকে আমি যদি ভেঙে লিখি, কিউব স্কোয়ার এগুলোকে সেপারেট আউট করে, তাহলে 1 - t হোল কিউবকে আমি রেখে পাওয়ার ওয়াইজ মানে কিউব স্কোয়ার 1 তার ডিগ্রি পাওয়ার ওয়াইজ আমি ডিসেন্ডিং অর্ডারে রাখছি। তো ফার্স্টে কিউবের টার্মটা রাখলাম টি কিউব, তারপর রাখলাম 3t স্কোয়ার, তারপরে রাখলাম -3t + 1, দ্যাট ইজ 1 - t হোল কিউবের এক্সপ্যানশন। Then this is p0 plus I am writing 3t cube, আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি 1 - t স্কোয়ারকে 1 - 2t + t স্কোয়ার করার পরে 3t দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে আমি সাজিয়ে রাখছি। সো এখানে আমি দেখতে পাবো ইট ইজ বিকাম 3t কিউব - 6t স্কোয়ার প্লাস 3t ইন্টু p1। দেন পরের টার্ম যেটা আছে সেটাকে আমি মাল্টিপ্লাই করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিলে আমার থাকবে কি, ফার্স্ট টার্মটা থাকবে -3t কিউব -3t কিউব থাকবে নাকি, প্লাস 3t স্কোয়ার, কারণ এখানে থাকছে এটা 1 - t আছে, তো 3t স্কোয়ার -3t কিউব, তাহলে -3t কিউবটাকে আগে নিয়ে এসে রেখেছি, সো p2। তারপরে থাকছে লাস্টে যেটা থাকছে দ্যাট ইজ t কিউব ইন্টু p3। তাহলে এটা আফটার এক্সপ্যানশন এটা এলো। এইবারে আমি পুরো জিনিসটাকে যদি জেনারেল ফর্মে আমি রাখতে চাই, যেরকমভাবে অন্যান্য কাউকে রেখেছি, তো আমরা সেইভাবে যদি রাখি তাহলে আমি ওই লিখতে পারি তো যে t কিউব t স্কোয়ার t1, এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম, জানি যে প্যারামিটারগুলোকে রেখে কিউব স্কোয়ার করে রাখা, আগেও আমরা রেখেছি এইভাবে। আর তার সাথে আমার কন্ট্রোল পয়েন্টসগুলো এখানে রাখলাম p0 p1 p2 p3। হ্যাঁ, তাহলে আমি এই জায়গাটাকে কিভাবে লিখবো, আমার এই ম্যাট্রিক্সটা কী হবে, সো আমাকে বার করতে হয় ম্যাট্রিক্সটা তাহলে কী হবে। তাহলে প্র্যাকটিক্যালি আমি যদি একটু ফলো করি এই ইকুয়েশনটা থেকে, তাহলে কিন্তু খুব ইজিলি বলে দিতে পারি যে ম্যাট্রিক্সটা কী হয়। কী করে না, ফার্স্টে দেখা যাক যে এটা কি আছে, টি কিউবের সাথে p0 আছে, সো আমি এখানে লিখলাম দ্য ফার্স্ট টার্ম ইজ -1। তাহলে এটার সঙ্গে আমাদের মাল্টিপ্লিকেশন কী হয়, এটার সঙ্গে এই রোটার মাল্টিপ্লিকেশন, রোয়ের সঙ্গে কলামের মাল্টিপ্লিকেশন হয়। তো এখানে হচ্ছে -t কিউব, দেন 3t স্কোয়ার, দেন -3t, দেন 1 হয়ে গেল। তারপরেরটা কি থাকে, তারপরেরটা হচ্ছে 3t কিউব -6t স্কোয়ার 3t। তাহলে আমি এখানে কি লিখব, ফার্স্টের টার্মটা হবে 3, তাই 3t কিউব পাচ্ছি, 3t কিউব পাচ্ছি। তারপরটা কি আছে, t স্কোয়ার আছে, তাহলে -6t লিখে দিই, সো ইট উইল বিকাম -6। তারপরেরটা কি আছে 3, তারপরেরটা হবে 0, কেননা কি হচ্ছে 3t কিউব দেন -6t স্কোয়ার দেন 3t প্লাস 0। তারপরেরটা কি আসছে, তারপরে আসছে এইটা -3t কিউব, তাহলে আমি এখানে লিখছি -3, তারপরে লিখব +3, তারপরেরটা হবে 0 0, আর লাস্টেটা শুধু টি কিউব থাকবে, তাহলে ইট ইজ 1, বাকি সব কটা 0। সো -1 3 -3 1। আর এটার একটা খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, দেখো -1 3 -3 1 কলামেও আছে, -1 3 -3 1 রোতেও আছে। আর কি রইল, -6টা এখানে বসে গেল, আর এখানে ডায়াগোনালি আমি 3 3কে বসিয়ে দিলাম, আর বাকি সব কটা 0 করে দিলাম, তাহলে আই উইল গেট দ্য বেজিয়ার ম্যাট্রিক্স। সো দিস ইজ নাথিং বাট দ্য বেজিয়ার ম্যাট্রিক্স, আমার যেটা কিন্তু
বার করতে দিয়েছে। সো আই হ্যাভ টু ফাইন্ড দিস বেজিয়ার ম্যাট্রিক্স। সো বেজিয়ার ম্যাট্রিক্স ইজ -1 3 -3 1 3 -6 3 0 -3 3 0 0 and 1 0 0 0। ওকে, আচ্ছা আজকে আমার মনে হচ্ছে যে আচ্ছা তার সাথে P0 P1 P2 তো মাল্টিপ্লাইড হয়েই যাবে, সো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সো দিস ইজ দ্য ফাইনাল ডেরিভেশন অফ দ্য বেজিয়ার ইকুয়েশন। তাহলে আমার কথা হলো যে এইটা এই অবধি বোঝা যাক। আর নেক্সট ডেতে আমি ট্যানজেন্টস অন বেজিয়ার কার্ভ আর সামস আর কিছু বেজিয়ারের প্রপার্টিজ নিয়েও ডিসকাস করব, যেটা আজকে আর বেশি যাচ্ছি না, এইটুকুই থাক।